আসসালামু আলাইকুম। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ওপেনিং যে কম্বিনেশনটা ওয়ান ডে ক্রিকেটে একটা নিউলি শেপড ওপেনিং কম্বিনেশন, চিন্তাভাবনার জায়গাটা ভালো এবং এটা কন্টিনিউ করলে খারাপ কোনো কিছু নাই। আপনি হয়তোবা বলবেন যে আর কোন দেশ এরকম দুই সাইড থেকেই অ্যাগ্রেসিভ ব্যাটসম্যান নিয়ে ব্যাটিং করে? ইন্ডিয়াতে তো রোহিত শর্মা আছে, শুভমান গিল আবার স্টেবিলিটি নির্ধারণ করে। কিন্তু আপনি যদি বা আমাদের দেশ যদি নতুন একটা ব্র্যান্ড অফ ক্রিকেট খেলতে চায় বা তারা যদি ডিসাইড করে যে আমি এই ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চাই, তাতে সমস্যাটা কোথায়? সবসময় যে অন্যকে অনুকরণ করতে হবে বা অন্য কি করছে না করছে সেটাই চিন্তা করতে হবে, ব্যাপারটা তো সেরকম না। এখন ফ্যাক্টর জায়গাটাতে আপনিও তো কোনো একটা ডিসিশন নিতে পারেন যে আপনি এই ব্র্যান্ডের ক্রিকেটটা খেলতে চান। সো আমার কাছে ব্যক্তিগতভাবে তানজিদ তামিম, পারভেজ ইমন দুজনকে খেলানোটা খারাপ কোনো সিদ্ধান্ত মনে হয়নি। আপনি খেলাতেই পারেন। যদিও পারভেজ ইমনের স্টেবিলিটির জায়গাটা, তানজিদ তামিমের অ্যাগ্রেশনের সঙ্গে সঙ্গে স্টেবিলিটিটাও আছে, পারভেজ ইমনের স্টেবিলিটির জায়গাটাতে আমার কাছে মনে হয় তার উইক জোনের সংখ্যাটা বেশি। বিশেষ করে আপনি যদি বডি লাইন বরাবর একটু শর্ট অফ দ্য লেন্থে বল তাকে করেন, শরীর বরাবর মানে মিডল লেগ শরীর বরাবর শর্ট অফ দ্য লেন্থে বল করেন, তার একটা দুর্বলতার জায়গা আছে। যদিও গত ম্যাচে আমরা দেখেছি সেটাও পুল করে বাহাইন্ড দ্য স্কোয়ার তিনি ছক্কা মেরে দিয়েছেন, বাট একটু তাকে বেশি বেশি ডিস্টার্বিং জোনে বোলিং করলে তখন রিয়াক্টটা কেমন করেন সেটা একটা দেখার বিষয় আছে। তবে যদি বাংলাদেশ এই ব্র্যান্ডের ক্রিকেটটাই খেলতে চায় তাহলে আরও বেশ কয়েকটা বিষয় এনশিওর করতে হবে। প্রথমত, উইকেট পড়ে গেলে, একটা উইকেট পড়ে গেলে মিডল অর্ডারে যাতে স্টেবল বা ডিপ ইনিংস খেলার মতো ব্যাটসম্যান থাকে বা ব্যাটসম্যানরা যাতে সেই রেসপন্সিবিলিটিটা নেন, সেটা এনশিওর করাটা খুব গুরুত্বপূর্ণ। আপনি দেখবেন, আমি যদি একটু ইন্ডিয়ার আমি এক্সাম্পল দিচ্ছি। রোহিত শর্মা বড় রানের জন্য খেলেন না, 200 রান 150 রান করবেন বা সেঞ্চুরি করবেন সেজন্য খেলেন, তিনি ইম্প্যাক্ট খেলা খেলেন। তিনি 1 থেকে 10 নম্বর ওভারে একদম মনে করেন যে ফাটানো ক্রিকেট খেলেন। বিরাট কোহলির এনশিওরিটি থাকে ইনিংসটাকে ডিপ তিনি ক্যারি করবেন। আবার শ্রেয়াস আয়ার সেই জায়গায় সে অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলার চেষ্টা করেন, কিন্তু বিরাট কোহলি একটা জায়গায় ডিপ ব্যাটিং করার চেষ্টা করেন। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু বাংলাদেশের মিডল অর্ডার থেকে কাউকে না কাউকে এনশিওর করতে হবে যে উই হ্যাভ টু ব্যাট ডিপ। সো প্যাটার্নটাতে শান্ত যেমন প্রথম ম্যাচে যেভাবে রান আউট হয়ে গেলেন, আমার কাছে ব্যাপারটাকে মনে হয়েছে যে এখানে আরেকটু রেসপন্সিবল হওয়া উচিত ছিল। রেসপন্সিবল হওয়া উচিত ছিল ওই পাশের ব্যাটসম্যান যে তাকে এনশিওর করতে হবে, মানে আমাদের ওপেনারদের সাথে, ওপেনাররা যতক্ষণ টিকে আছে ওই পাশের ব্যাটসম্যানকে এনশিওর করতে হবে উই হ্যাভ টু ব্যাট ডিপ, যেই থাকুক না কেন। গেম প্ল্যানটা আসলে এইভাবে সাজানোটা খুব ইম্পর্ট্যান্ট, যে যাতে মিডল অর্ডার থেকে বা টপ অর্ডারের 3 নম্বরে যিনি নামছেন ওই জায়গা থেকে, কারণ তাতে হয় কি, তখন ওই ওপেনারদের কাছ থেকে আপনি ম্যাক্সিমাম প্রোডাক্টিভিটিটা আসলে পেতে পারবেন, ম্যাক্সিমাম নাম্বার অফ প্রোডাক্টিভিটিটা আসবে। আমি এটা এটা আমি বিশ্বাস করি না যে তানজিদ তামিমকে বা পারভেজ ইমনকে বড় ইনিংস খেলতেই হবে, দরকার নাই। তারা যদি প্রথম 10 ওভারের মধ্যে ইনিংসের টোন সেট করে দিতে পারেন, আপনি তো জাস্ট ওই টোনটা ক্যাপিটালাইজ করলেই হলো। আরেকটা খুব আমি জানি না, এটা 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 খুব একটা ভুল ধারণা আমাদের। আমরা ওয়ান ডেতেও ফিনিশার রোলে কাউকে না কাউকে চাই, যে ওয়ান ডেতে আমার ফিনিশার রোল লাগবে, কিন্তু ফ্যাক্টের জায়গাটা হচ্ছে ওয়ান ডেতে স্ট্রাইক রোটেশনওয়ালা প্লেয়ার লাগে, ওয়ান ডেতে ডিপ ব্যাটিং করা প্লেয়ার লাগে। ওই ডিপ ব্যাটিং করা প্লেয়ার সেট থাকলে শেষের দিকে তিনি এক্সিলারেট করতে পারেন। আপনি যদি একটু এক্সাম্পল দেখেন, মুশফিকুর রহিম 2015 সালের ইংল্যান্ডের সঙ্গে ম্যাচটা একটু চিন্তা করেন, আমি দুটো ম্যাচের এক্সাম্পল দিয়ে আপনি বুঝে যাবেন। ইংল্যান্ডের সঙ্গে ম্যাচটা চিন্তা করেন, ওই ম্যাচটাতে মুশফিকুর রহিম টিকে ছিলেন দেখে শেষ দিকে, বা ডিপ ব্যাটিং করছিলেন দেখে শেষ দিকে এক্সিলারেট করতে পেরেছেন, স্লক করতে পেরেছেন। সেই সঙ্গে আপনি যদি চিন্তা করেন যে 2018 সালের এশিয়া কাপে মুশফিক, যেটাতে 144 বা আমি রানটা ভুল হতে পারে, ওই দিনও কিন্তু মুশফিকুর রহিম শেষের দিকে ডিপ ব্যাটিং করতে করতে শেষের দিকে এক্সিলারেট করেছেন। সো ব্যাটসম্যান যখন সেট থাকে ওয়ান ডে ক্রিকেটে, তখন তিনি পরবর্তী সময় সেটাকে এক্সিলারেট করতে পারেন। প্রবলেমের জায়গাটা আমাদের যেটা হচ্ছে, মিডল অর্ডারে খুব দ্রুত কলাপস করে যাচ্ছে, এর কারণটা হচ্ছে স্ট্রাইক রোটেশন ইজ নট বেটার। সো নিচের দিকে আমাদের ন্যাশনাল টিম যদি এই ব্র্যান্ডের ক্রিকেটটাই খেলে, দুইটা বিষয় এনশিওর করতে হবে। একটা হচ্ছে ডিপ ব্যাটিং করা নিচের দিক থেকে বা মিডল অর্ডার থেকে ডিপ ব্যাটিং করার জায়গাটা এনশিওর করতে হবে ওইটা ন্যাশনাল টিমের প্লেয়ারদের। সেই সঙ্গে এখন আপনি একটা ব্র্যান্ডের ক্রিকেট খেলছেন, আবার যদি সেই ব্র্যান্ডের ক্রিকেটকে আপনি চেঞ্জ করতে চান, মানে এই দুজনের পরিবর্তন, ধরেন কেউ একজন আসলো, আপনার কিন্তু ক্রিকেটের ব্র্যান্ডটা চেঞ্জ হয়ে যাবে। সো ওইটাকেও এনশিওর করা যে না, এখন থেকে আমরা এই ব্র্যান্ডেরই ক্রিকেট খেলবো, তার মানে অন্য ওপেনারদের, ব্যাকআপ ওপেনারদের এই ব্র্যান্ডের ক্রিকেটের জন্য রেডি করা, এবং সেটা এ টিম এইচপি টিমের মাধ্যমে, কিংবা তাদের যে ক্যাম্পগুলো, আমার তো মনে হয় যে এ টিম এবং এইচপি টিমের ক্যাম্প সারা বছর ব্যাপী হওয়া উচিত, এবং ফিলোসফিক্যাল জায়গা থেকে ওইভাবেই পার্টিকুলার পজিশন, মানে ন্যাশনাল টিম
পিরামিড মডেল যেটা আমি বলি, ন্যাশনাল টিম ইনস্ট্রাকশন দিবে এ টিমকে, বা এখানকার ওপেনার যারা হবে, যাতে আমি তানজিদ তামিম এবং পারভেজ ইমনের রিপ্লেসমেন্ট হতে পারি, তারা ইনজুরি হোক বা যা ফর্ম খারাপ হোক, ওই ব্র্যান্ডের ক্রিকেটটাই আমি খেলতে চাই। সো ওইখানকার ওপেনারদেরকেও তুমি সেইভাবে রেডি করবা। এইচপি টিমেও সেম বার্তাটাই যাবে। সো তাইলে হয় কি, আপনার ক্রিকেটের ব্র্যান্ডটা চেঞ্জ হবে না, একই ব্র্যান্ডের প্লেয়ার। এবং মিডল অর্ডারেও ওই যে ওইটা প্রত্যেককে শেখানো, এটা যে আমার অ্যাগ্রেসিভ ওপেনার যদি মানে একজন আউট হয়ে যায়, আরেকজন যদি থাকে, তাকে আমি কিভাবে সাপোর্ট দিব, আমাকে ডিপ ব্যাটিং করতে হবে, ইনিংস ক্যারি করতে হবে। তাইলেই একটা দেশের ক্রিকেটের ওই ব্র্যান্ডটা আসলে তৈরি হয়। এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।